নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তা লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী প্রচারে বলেছিলেন যে দুর্নীতি বিরোধী অভিযান আরো তীব্র হবে, দেশের সম্পদ যারা লুট করেছে তাদেরকে রিয়াত করা হবে না, এবং দুর্নীতিজনিত কারণে যে টাকা ইডি উদ্ধার করেছে সেই টাকা কিভাবে দেশের মানুষকে ফিরিয়ে দেওয়া যায় সেই নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন, এবং বলেছিলেন যে এখন ট্রেলার দেখছেন, আসল সিনেমা এখনো শুরু হয়নি। তা লোকসভা নির্বাচনের ফল বেরিয়ে গেছে প্রায় 2 মাস হলো। 2রা অগাস্ট সাত সকালে এক্স স্যান্ডেল একটা পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন যে ইডি তার বাড়িতে আসতে পারে, তিনি চা বিস্কুট নিয়ে ইডির আধিকারিকদের আমন্ত্রণ জানাবেন, সহযোগিতা করবেন। তার দাবি ইডির আধিকারিকরাই নাকি তাকে একথা জানিয়েছেন। তিনি বলেছেন যে সংসদে মহাভারতের অভিমন্যুর চক্রব্যূহের সঙ্গে তুলনা করে তিনি যে পদ্মব্যূহর কথা বলেছিলেন, যাতে তার দাবি নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত দোভাল, মোহন ভাগবত, মুকেশ আম্বানি এবং আদানি আছেন, গৌতম আদানি আছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে কারোর একজনের খুব গায়ে লেগেছে, তাই ইডির তৎপরতা। আসলে সোনিয়াজি এবং রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি তলব করেছিল, তারা সহযোগিতা করেছিলেন, বোধহয় 2 দফায় দীর্ঘক্ষণ ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। 2রা অগস্ট সাত সকালে এক্স স্যান্ডেলের রাহুল গান্ধীর এই পোস্ট আবার নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। হেমন্ত সোরেন জামিন পেয়েছেন, কিন্তু কেজরিওয়াল জামিন পাননি। আমাদের বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল সিবিআই এর করা মামলায় জামিন পেয়েছেন, কিন্তু ইডি যে মামলা করেছে তাতে তিনি এখনো তিহারেই আছেন। 1 অগস্ট সুপ্রিম কোর্টে সম্ভবত বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জাস্টিস কপিল সিব্বল সওয়াল করেছেন অভিষেকের হয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নির্বাচনের আগে অভিষেক এবং তার স্ত্রী রুজিরাকে ওই নিয়োগ দুর্নীতির বিষয়ে তলব করেছিল ইডি। তো তখন তারা বলেছিলেন যে তিনি নির্বাচনে প্রার্থী, নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তো এই সময় কেন, নির্বাচন মিটে গেলে দেখা যাবে, তখন তিনি সহযোগিতা করবেন। অভিষেকের আইনজীবীরা বলেছেন ইডি ডাকলে পরে তিনি গেছেন, দিল্লিতে গেছেন, কলকাতায় গেছেন, সব রকম সহযোগিতা করেছেন। তো জুলাই মাস অবধি আর কিছু করা যাবে না বলে আদালত বলেছিল। আমার ধারণার প্রেক্ষিতে বলছি, সম্ভবত অভিষেক আবার ইডির সমন পেয়েছেন, সেই জন্যই কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। সে পিএমএলএ আইনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে কপিল সিব্বল সওয়াল করেন এবং বলেন যে হ্যাঁ, সমন করার অধিকার ইডির আছে, কিন্তু প্রসিডিওর অফ সামান সেটা ইডি স্ট্যাটিটিউটে নেই, পিএমএলএ স্ট্যাটিটিউটে নেই, ইত্যাদি 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 ইত্যাদি। এবং একটা সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চে একটা মামলা চলছে ইডির ক্ষমতা পিএমএলএ নিয়ে। তো সেই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত অভিষেকের বিষয়টাকেও যেন স্থগিত রাখা হয়, কিন্তু সেটাকে বোধহয় খুব একটা বিচারপতিরা গুরুত্ব দেননি। এই প্রতিবেদন যখন দেখবেন তখন আপনাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। 2রা অগাস্টও ইডির এই মামলাটা শুনানি হবে। তো কপিল সিব্বল আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যাকিউজড হিসাবে অভিষেককে যখন ডাকা হয়েছে তখন ইডি কোনো কঠোর পদক্ষেপ নিতেই পারে। যদিও এখনো পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেয়নি, কিন্তু যেহেতু অ্যাকিউজড হিসাবে ডাকা হয়েছে তাই আশঙ্কার চোরা স্রোত বইছে যে কোনো কঠোর পদক্ষেপ নিলেও নিতে পারে। তাহলে অভিষেক নিশ্চয়ই
ইডি আবার তাকে ডেকেছে, নইলে কপিল সিব্বল হঠাৎ তার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে শুরু করলেন কেন? যদিও খবরটা সংবাদপত্রে সেভাবে আসেনি, আমার চোখে পড়েনি, কিন্তু কপিল সিব্বল সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ নির্বাচন মিটে গেছে, ফল ঘোষণার 2 মাসের মধ্যেই আবার তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং তাতেই কিন্তু ইন্ডিয়া জোটের অনেক দলের ত্রাহি মধুসূদন অবস্থা। যখন রেশন দুর্নীতিতে কিন্তু তদন্ত অনেকটা এগিয়েছে, বাকিবুর রহমানের ঘনিষ্ঠদের গ্রেপ্তার করা হয়েছে, আরো অনেককে তলব করা হয়েছে, শঙ্করাড্ড, বাকিবুর, বালুয়েরা জেলে, শেখ শাহজাহানও রেশন দুর্নীতির কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তিনি জেলে। এখন সুপ্রিম কোর্টে ওই এসএসসির শিক্ষক অশিক্ষক নিয়োগ দুর্নীতির চূড়ান্ত শুনানি অগস্টে হবে। সিবিআই বলেছে 8,500-এর কাছাকাছি নিয়োগ বেআইনিভাবে হয়েছে শিক্ষক অশিক্ষক 25,753 জনের মধ্যে। আবার এসএসসি বলেছে সংখ্যাটা 5,000-এর একটু বেশি। সুপ্রিম কোর্ট বলেছে যারা শেষ পর্যন্ত দেখা যাবে যারা ঘুরপথে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না, তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের সভা থেকে হুঙ্কার দিয়েছেন কারুর চাকরি যাবে না। অনেক ঘুরপথে যারা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাদের অনেককে নিজাম প্যালেসে সিবিআই জেরা করেছে। কয়েকজনকে জেরা করার কথা বিকাশ ভবনে, শিক্ষা দপ্তরকে সিবিআই চিঠি দিয়েছিল, বিকাশ ভবন বলেছে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব নয়। আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির শুনানিও চলছে বিভিন্ন এজলাসে, কলকাতা হাইকোর্টে, সেখানে সংখ্যাটা অনেক বড়, 70,000। অর্থাৎ 29টা আসন তৃণমূল পেয়েছে, ঠিক আছে, ভোটে জেতা, আসন পাওয়ার মানে এই নয় যে দুর্নীতির অভিযোগগুলো মিথ্যে। তাই আবার নতুন করে তৎপরতা শুরু হয়েছে এজেন্সি। নইলে রাহুল গান্ধী 7 সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করবেন কেন? কেনই বা কপিল সিব্বল সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে আবার সওয়াল করতে শুরু করলেন? তাহলে কি আবার কোমর বেঁধে নামছে? দেখুন, ইন্ডিয়া জোটের শরিকরা কেন্দ্রে মোদী সরকারের অবসান চেয়েছিল, তার অন্যতম কারণ ছিল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেন এই সক্রিয়তা না দেখায়। তাদের অভিযোগ ছিল বেছে বেছে বিরোধী দলের নেতা নেত্রীদের হেনস্থা করছে এজেন্সি দিয়ে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রধানমন্ত্রী সংসদে তথ্য পরিসংখ্যান দিয়ে বলেছেন ইডি রাজনীতিবিদদের বিরুদ্ধে যে মামলা করেছে, যে অভিযান করেছে, তার সংখ্যা খুব কম। বরঞ্চ ব্যবসায়ী, অন্যান্য দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ইডির অভিযানের শতাংশের বিচারে তার হার অনেক বেশি। আর প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে এই 2024-এর এপ্রিল মাস অব্দি যা দেখেছেন সেটা হচ্ছে ট্রেলার, এবার পূর্ণ ছবি দেখবেন। তাহলে কি প্রধানমন্ত্রীর কথার মর্যাদা রাখতেই আবার কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর? দেখুন, কাকুর কণ্ঠস্বরের নমুনা তো অনেকদিন সংগ্রহ হয়েছে, তার ফরেন্সিক রিপোর্টও এসে গেছে, কিন্তু কাকুর কণ্ঠস্বরের নমুনা কাগজে বললাম সিবিআই কে দেওয়া হয়নি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইডি অত্যন্ত রহস্যজনক কারণে এই কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট নিয়ে স্লথ ভূমিকা পালন করছে। অভিযোগ উঠেছে যারা মামলা করেছিলেন তারা বলেছেন আমরা আদালতের দ্বারস্থ হব, আমরা হেস্তনেস্ত চাই। আবার কপিল সিব্বল বলছেন যে অ্যাকিউজড হিসাবে অভিষেককে তলব করা হয়েছে, তিনি আশঙ্কা করছেন কঠোর পদক্ষেপের। তাহলে কিছু কি কোরিলেশন আছে? তবে এবার ইডি সিবিআই অনেক সন্তর্পণে কাজ করছে। সংবাদ মাধ্যমে ইডি সূত্র ধরে কি বলবো, ইডি সূত্রকে কোট করে খবর করার
সংখ্যা কমে গেছে দেখছি। যখন একেবারে কংক্রিট খবর আসছে তখনই যারা ইডি সিবিআই বিটটা করেন তারা বলছেন। হ্যাঁ, কিন্তু কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর পর সেই রিপোর্ট অনেকদিন এসে গেছে বলে আমরা শুনেছি। তারপরে কেন উচ্চবাচ্য হচ্ছে না, এটা নিয়ে তো একটা সংশয় বিভিন্ন মহলে আছে। এবং অবশ্যই বামপন্থীরা বলতে শুরু করে দিয়েছেন সেটিং আছে, সেটিং আছে, সেটিং আছে। তারা সেটা বলতেই পারেন। আমার বক্তব্য, যদি সেটিং সত্যিই থাকতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামি দামি আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিতে হতো না। পার্থ, বালু, কেষ্ট জেলবন্দি থাকতো না। কালীঘাটের কাকুর কাছ অব্দিও পৌঁছতো না, ওই কুন্তল শান্তনুতেই শেষ হয়ে যেত। কিন্তু তা তো হয়নি। এরা হচ্ছে সংগঠিত অপরাধ। দেখুন, সংগঠিত আর্থিক অপরাধ। এই অপরাধের কুশীলব যারা, তারা প্রভাবশালী, প্রশাসনে তাদের প্রভাব আছে, তারা ইনফ্লুয়েন্সিয়াল, রিসোর্সফুল। তদন্ত প্রতি পদে পদে বাধা দেওয়ার জন্য তারা যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত। এই বাধার গেরো কাটিয়ে এজেন্সিকে তদন্ত করতে হচ্ছে। তার মানে এজেন্সির সব আধিকারিক ধোয়া তুলসী পাতা নন। সবার ইন্টিগ্রিটি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে নয়। তাদের মধ্যে হয়তো কেউ কেউ আছেন যারা, কি বলবো আর কি, নিজেদের পেশাগত দায়বদ্ধতা, পেশাদারিত্ব প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন, আছে। কিন্তু তাদের সংখ্যা খুব বেশি নয়। প্রথম কথা, এই রাজ্য সরকার প্রশাসন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে সব রকম বাধা দিচ্ছে, সব রকম। আর প্রভাবশালীরা, বললাম, তারা আর্থিকভাবে খুব শক্তিশালী এবং প্রশাসনের সহায়তা পেয়ে তারা নানাভাবে তদন্তের গতিকে স্তব্ধ করতে চাইছে। মামলার পর মামলা করছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে। আচ্ছা, অভিষেক কোনো আপিল করলে সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে সাড়া দেয়, আর ডিএ মামলার শুনানি এখনো পর্যন্ত হলো না কেন? যেখানে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে সময় বেঁধে শুনানি হওয়া এবং রায় দেওয়াটা দরকার, নইলে ঠিক বিচার প্রার্থীর অধিকার লঙ্ঘিত হয়। একথা দেশের প্রধান বিচারপতি বলেছেন। তা সত্ত্বেও দেখুন, সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ পর্যন্ত হচ্ছেই না। কতবার যে পিছিয়ে গেল আমি তার সংখ্যাটা বলতে পারবো না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আপিল করলে সঙ্গে সঙ্গে তার শুনানি হয়। তাই অনেকে প্রশ্ন করেন, দাদা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন, সমঝদারোं के लिए इशाराई काफी होता है। প্রশ্ন তো জাগবেই জনমানসে। তবে রাহুল গান্ধীর এক্সান্ডারে পোস্ট, কপিল সিব্বলের সুপ্রিম কোর্টে সওয়াল, আবার নতুন করে যেটা 6-7 মাস আগে আমরা নিয়মিত দেখতে পেতাম, ইডি সিবিআই এর অভিযান আবার কি সেই রকম হতে চলেছে? আবার কি আশঙ্কার প্রহর গোনা শুরু হলো ইন্ডিয়া জোটের নেতাদের? অনেকে ভেবেছিলেন 303 থেকে 240-এ নেমে আসায় মোদী সরকার অতটা আগ্রাসন দেখাবে না। কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে মোদী সরকারের সংখ্যা কম হলেও 2019 থেকে এই লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত সংসদে তাদের যে আগ্রাসী মনোভাব আমরা দেখেছি, 2024-এ তাদের আসন সংখ্যা 63টা কম হলেও বিজেপির সাংসদরা, মন্ত্রীরা আরো অনেক বেশি আগ্রাসী। যেমন বাংলার ক্ষেত্রে নির্মলা সীতারামন যেভাবে তথ্য প্রমাণ দিয়ে সংসদে বক্তব্য রাখলেন, দুর্মুষ করলেন। নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে মিসলিডিং বললেন। পিআইবির ফ্যাক্ট চেকিং পার্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে নস্যাৎ করল। সংসদে রাজু বিস্তা থেকে শুরু করে
আমাদের ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে, সবাই তৃণমূল সরকারকে নিশানা করলো, অত্যন্ত অ্যাগ্রেসিভ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রেলে দুর্ঘটনার হার কমায়, তখন উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আজকে যারা বিরোধী বেঞ্চে, কিন্তু আজকে রেলে দুর্ঘটনার হার 0.03%, তখন তারা কাঠগড়ায় তুলছেন। এটা হচ্ছে প্যারোকিয়াল পলিটিক্স। তিনি বলেছেন যে বন্দে ভারতে স্লিপার কোচ, মেট্রোতে বন্দে ভারত, দুটো স্টেশন মানে 150 কিলোমিটার দূরত্বে বন্দে ভারত চলবে, দ্রুতগামী ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট অ্যালট হবে। এবং কবচ নিয়ে তার ব্যাখ্যা, 2019 সালে কবচ ব্যবস্থাটার স্বীকৃতি পায়, তারপর থেকে কাজ হচ্ছে। প্রতি কিলোমিটার রেল লাইন কবচ সুরক্ষার আওতায় আনতে গেলে 50 লক্ষ টাকা লাগে। এই অর্থ বছরে 9000 কিলোমিটার রেলপথকে কবচ সুরক্ষায় আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, তিনি বলেছেন। অর্থাৎ এটা অ্যাগ্রেসিভ। বিরোধীরা হইহট্টগোল করছেন, প্রশ্ন তুলছেন, কিন্তু সরকার পক্ষ তাদের সংখ্যা কম হতে পারে, বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভূমিকায় সংসদে আছেন। রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলে পোস্ট, কপিল সিব্বলের সওয়াল, এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ, ইন্ডিয়া জোটের সংখ্যা বেড়েছে, ঠিক আছে, ইন্ডিয়া জোট ভাবছে তারা হয়তো ক্ষমতা দখল করেছে, কিন্তু 2014, 19 এবং 24-এ 3টে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত মোট আসন 2024-এ বিজেপি 240 আসনের থেকে কম। অর্থাৎ যে ন্যারেটিভ একটা অংশ তৈরি করছে, যারা জিতেছে তারা আসলে হেরেছে, আর যারা হেরেছে তারা আসলে জিতেছে, এই ন্যারেটিভটাকে এবার নির্মূল করতে চাইছে কেন্দ্রের সরকার। সেজন্য আগ্রাসী ভূমিকায় শাসক শিবিরের সাংসদরা, কেন্দ্রের মন্ত্রীরা। বৃহস্পতিবার একটা ছবি আমরা দেখলাম বিধানসভায়, দিলীপ ঘোষ গিয়েছিলেন, শুভেন্দু আমন্ত্রণ জানিয়েছিলেন, কাল দিলীপদার কাল জন্মদিন ছিল। দেখুন, শুভেন্দুবাবু যখন বিজেপিতে যোগদান করেন তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি। বালুমাটির শুভেন্দু আর লালমাটির দিলীপ ঘোষের সঙ্গে একটা বোঝাপড়া ছিল, কিন্তু 21-এর বিধানসভায় ধাক্কা খাওয়ার পর রাজভবন কেন্দ্রিক একটা রাজনীতি শুভেন্দু শুরু করেছিলেন, দিলীপ ঘোষের নাপাসান ছিল। তারপরে 24-এর ভোটে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে আসা, এটা শুভেন্দুর খেলা বলে দিলীপ বলেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক অবস্থান এখন বিজেপির মধ্যে, সেটাকে অস্বীকার করা সম্ভব নয় দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বিজেপিতে আছেন, কিন্তু কোনো পদে নেই, হয়তো তাকে পুনর্বাসন দেয়া হবে। তাই শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে বিধানসভায় আসা, শুভেন্দু তাকে কালাকাদ খাইয়ে দিচ্ছেন, তাহলে কি মানসিক দূরত্ব কমলো? আবার কি এক পরিবারের সদস্য হিসাবে একসঙ্গে তারা সরকার বিরোধী আন্দোলন করবেন? দেখুন, বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় অংশের কাছে দিলীপ ঘোষ খুব জনপ্রিয়। আবার শুভেন্দু অধিকারীও বিজেপি সিস্টেমের মধ্যে নিজেকে মানিয়ে নিয়েছেন। এরা যদি একভাবে থাকতে পারেন, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে সরিয়ে রেখে, তাহলে বিজেপির সমর্থক কর্মীরা উজ্জীবিত হবেন, তারাও মাঠে ঘাটে রাজনৈতিক লড়াইটা করতে পারবে যখন দেখবেন তাদের নেতারা একসঙ্গে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।